আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। নানা সূচকে নানা সময়ে বাংলাদেশ নিম্নগামী, সেটা গণতন্ত্রের সূচক হোক, নির্বাচনের সূচক হোক, অর্থনৈতিক সূচক হোক, ইন্টারনেট ফ্রিডম, প্রেস ফ্রিডম, এটা আমরা নানা প্রতিবেদনে বিশ্বের নানা প্রান্ত থেকে নানা সময় শুনছি। কোনো আন্তর্জাতিক সংগঠনের প্রতিবেদনে বাংলাদেশ ভালো করছে অনেক জায়গায়, সেই সার্টিফিকেটও বাংলাদেশ নানা সময় পাচ্ছে। আমার আলোচনার বিষয় সেটি নয়। আজ সাম্প্রতিককালে, অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিল, তাদের একটি সেন্টার আছে, ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি সেন্টার, তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটির শিরোনাম হচ্ছে ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি ইন বাংলাদেশ, এবং এই প্রতিবেদনটি নানা গবেষণার ফল, এবং এটি তিনজনে মিলে তারা রচনা করেছেন, নিনা ডেনাউ, অ্যানি লি এবং জোসেফ লেমোরি। যেদিন প্রতিবেদনটি প্রকাশিত হয় অফিসিয়ালি, সেই দিনই ঢাকায় এর একটা লঞ্চিং প্রোগ্রাম হয়। ইউএসএআইডি এবং এশিয়া ফাউন্ডেশন তারা ঢাকায় লঞ্চিং এর আয়োজন করে, এবং সেখানে এই তিন অথরের একজন জোসেফ লেমোনি পুরো প্রতিবেদনটি উপস্থাপন করেন। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট জনদের সঙ্গে সারাদিনব্যাপী অনুষ্ঠান ছিল, আর 4টে সেশনে নানা ধরনের আলোচনা হয়েছে। মার্কিন অ্যাম্বাসাডার পিটার হাস এবং দক্ষিণ কোরিয়ার অ্যাম্বাসাডারও সেখানে ছিলেন, এবং পিটার হাস যথারীতি বলেছেন যে বাংলাদেশে সংকট আছে ফ্রিডমের, সেটা লিগ্যাল হোক, পলিটিক্যাল হোক এবং ইকোনমিক হোক। ওই প্রতিবেদনের ভিত্তিতে আটলান্টিক কাউন্সিলের তিনি বলেছেন, এবং এটা আসলে শেষ পর্যন্ত যে প্রসপারিটিকে কিভাবে আঘাত করে সেটাও তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন, এবং এই স্বাধীনতার গুরুত্বটা তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে তুলে আনবার চেষ্টা করেছেন। যাই হোক, সেটি আমার বক্তব্যের বিষয় নয়। আটলান্টিক কাউন্সিলের এই রিপোর্ট বলছে যে বাংলাদেশ স্বাধীনতার সূচকে এবং সমৃদ্ধির সূচকে ডিক্লাইন, নিম্নগামী অবস্থানে আছে। আমি খুব ব্যাখ্যা বিশ্লেষণে যাব না। আমি আসলে অনেকেই হয়তো প্রতিবেদনটি পড়বার সুযোগ পাননি। প্রতিবেদনটি আটলান্টিক কাউন্সিলের ওয়েবসাইটে আছে, এবং পত্রপত্রিকায় কিছু কিছু খবর প্রকাশিত হয়েছে। মোটা দাগে প্রতিবেদনটিতে কি আছে সেটা তুলে ধরবার, আমার বিশ্লেষণ না বলে আসলে সেটা তুলে ধরবার চেষ্টা করছি আপনাদের অবগতির জন্য। এই যে আটলান্টিক কাউন্সিলের দ্য ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি ইন্ডেক্সেস বাংলাদেশের জন্য, সেটাই দেখা যাচ্ছে যে বাংলাদেশ স্বাধীনতার সূচকে, এবং স্বাধীনতা তিনটে স্বাধীনতা আমি বলছি, একটা লিগ্যাল, একটা ইকোনমিক, আর একটা হচ্ছে পলিটিক্যাল। এই সূচকে বাংলাদেশের স্কোর হচ্ছে 40.8, 100-র মধ্যে 40.8। 164টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 141। এবং স্ট্যাটাস হিসেবে আটলান্টিক কাউন্সিল বাংলাদেশকে বলছে স্বাধীনতার ক্ষেত্রে মোস্টলি আনফ্রি, ফ্রি না, আনফ্রি। প্রসপারিটি, আমরা অনেক কথা বলি যে আমরা অনেক এগিয়েছি, আমাদের অনেক উন্নতি হয়েছে, সমৃদ্ধি, আমরা ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, নানান কিছু আমরা বলছি। সমৃদ্ধ অগ্রযাত্রায় বাংলাদেশ, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ, আমরা বলি, শুনতেও আমাদের ভাল লাগে। কিন্তু আটলান্টিক কাউন্সিলের এই প্রতিবেদন বলছে যে বাংলাদেশের প্রসপারিটি এটা স্বাধীনতার থেকে খানিকটা এগিয়ে। 100-তে স্কোর হচ্ছে 59.5, র্যাঙ্ক 164-র মধ্যে 99, যেটা স্বাধীনতার ক্ষেত্রে খুবই খারাপ অবস্থানে। 164-র মধ্যে 141, সেখানে প্রসপারিটিতে খানিকটা এগিয়ে। বাট স্ট্যাটাসটা হচ্ছে মোস্টলি আনপ্রসপারাস। এটাকে তারা প্রসপারিটি বা প্রসপারাস একটা সিচুয়েশন বলছে না, অর্থাৎ সমৃদ্ধিটাও তারা মনে করছেন এটা মোস্টলি আনপ্রসপারাস, অর্থাৎ সমৃদ্ধ হচ্ছে না। এই যে রিজিওনাল যদি র্যাঙ্কিংটা আমরা দেখি, গ্লোবালি তো 164টি দেশ, আমরা শুধুমাত্র সাউথ এবং সেন্ট্রাল এশিয়ার দিকে যদি তাকাই, সেখানে দেখা যাবে, আমি ফ্রিডমের ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে খুবই অবাক হবেন যে দেশটিকে আমরা ফ্রেজাইল বলি, যে দেশটির কথা শুনলে অনেকে নাক সিটকায়, সেই পাকিস্তানের অবস্থাও কিন্তু বাংলাদেশের চাইতে ভালো। বাংলাদেশ যেখানে স্কোর হচ্ছে ফ্রিডমের ক্ষেত্রে 40.8, পাকিস্তানের স্কোর সেখানে 52.5
103, অনেকখানি উপরে, এবং বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 164 দেশের মধ্যে 141, পাকিস্তান সেখানে 113, এবং ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া এরা সবাই বাংলাদেশের উপরে। আপনারা যদি প্রসপারিটির ক্ষেত্রে দেখি তাহলেও দেখতে পাবো যে বাংলাদেশ, আমি আগেই উল্লেখ করেছি, 48 হচ্ছে তার, মাফ করবেন, 59.5 হচ্ছে বাংলাদেশের স্কোর, এবং 99 হচ্ছে বাংলাদেশের র্যাঙ্কিং। সেই জায়গায় আমরা দেখতে পাই যে বাংলাদেশের উপরে যে দেশগুলো আছে, কাজাকিস্তান, এটা সেন্ট্রাল এশিয়ার মধ্যে পড়ে, বাংলাদেশের উপরে আছে কিরগিজস্তান, বাংলাদেশের উপরে আছে শ্রীলঙ্কার মতো একটা, যেখানে একটা ধস নেমেছিল অর্থনীতিতে, সেই দেশেও বাংলাদেশের উপরে এখন, এবং বাংলাদেশ মোস্টলি আনপ্রসপারাস, আমি আগেই আপনাদের জানিয়েছি। ফ্রিডম ইন্ডেক্স স্ট্রাকচার যেটা, এবং সকল কম্পোনেন্টসই একটা ইকুয়াল ওয়েট রিসিভ করে, সেখানে দেখা যাচ্ছে যে লিগ্যাল সাব ইন্ডেক্স হিসেবে যেগুলো ধরা হয়েছে, আমি বলছিলাম যে লিগ্যাল, পলিটিক্যাল এবং ইকোনমিক ফ্রিডমের কথা বলা হয়েছে। লিগ্যাল ইন্ডেক্সের, সাব ইন্ডেক্সের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে যেগুলো তারা বিবেচনায় নিয়েছে এই ইন্ডেক্সিং করবার সময়: ব্যুরোক্রেসি অ্যান্ড করাপশন, সিকিউরিটি, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইফেক্টিভনেস, ক্ল্যারিটি অব দ্য ল, ইনফরমালিটি। ইকোনমিক সাব ইন্ডেক্সের ক্ষেত্রে তারা বিবেচনা নিয়েছে নারীর স্বাধীনতা অর্থনৈতিক ক্ষেত্রে, প্রপার্টির রাইটসের কে কীভাবে দেখা হচ্ছে, ইনভেস্টমেন্টের ফ্রিডম কী আছে, এবং ট্রেড ফ্রিডম কী আছে। আর পলিটিক্যাল ইন্ডেক্স, সাব ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে যেগুলো বিবেচনা হচ্ছে ইলেকশনস, সিভিল লিবার্টিস, পলিটিক্যাল রাইটস, রাজনৈতিক অধিকার, এবং লেজিসলেটিভ কনস্ট্রেন্টস অন দ্য এক্সিকিউটিভ। তারপরের যে বিষয়টি আমি আলোচনা, মানে তথ্যটি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে দ্য কোরিলেশন বিটুইন ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি ইন 2022 ফর অল কান্ট্রিজ। এর মধ্যে কোরিলেশন কি সেটা তারা দেখাবার চেষ্টা করেছে। একই সঙ্গে তারা দ্য ক্যাজুয়াল রিলেশন অফ ফ্রিডম লেভেল ইন 1995 অ্যান্ড প্রসপারিটি লেভেল ইন 2022, এই জায়গাগুলোতেও পরিস্থিতি বাংলাদেশের খুব একটা সুখকর নয়, বিশেষ করে যারা বাংলাদেশকে ভালোবাসেন তাদের জন্য তো মোটেই নয়। ফ্রিডম ইন্ডেক্সে যেটা আমি আগে উল্লেখ করেছি যে স্কোর 40.8, 164 দেশের মধ্যে র্যাঙ্কিং 141। গ্লোবালি যদি দেখি, বাংলাদেশ 1995 থেকে 2022 পর্যন্ত যদি আমরা হিসাব করি, বাংলাদেশ গ্লোবাল ইন্ডেক্সিংয়ের চাইতে সবচাইতে নিচে সবসময় ছিল 1995 সালে। আমরা যদি সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার কথা বিবেচনা করি, এই রিপোর্ট যেটা দেখাচ্ছে যে বাংলাদেশ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার ওভারঅল কনটেক্সটে বাংলাদেশ 2003-04 পর্যন্ত সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার কনটেক্সটে বাংলাদেশ উপরে ছিল, কিন্তু তারপরে যে ডিক্লাইনিং অবস্থা যেটা শুরু হয়েছে 4-5 থেকে, সেটা বাংলাদেশ সামান্য ওঠানামার মধ্য দিয়ে একেবারেই নিম্নগামী। অর্থাৎ বাংলাদেশ গ্লোবাল কনটেক্সট এবং সাউথ এবং সেন্ট্রাল এশিয়ার কনটেক্সটে বাংলাদেশের ফ্রিডম, স্বাধীনতার অবস্থা, রাজনৈতিক, অর্থনৈতিক এবং আইনি স্বাধীনতা একেবারেই নিচে। বাংলাদেশ স্কোরস বিলো দ্য গ্লোবাল অ্যান্ড রিজিওনাল অ্যাভারেজ অন দ্য ফ্রিডম ইন্ডেক্স। ফ্রিডম ইন্ডেক্সে যেটা আমরা দেখতে পাই যে বাংলাদেশ ভুটানের চাইতে নিচে আছে, ইন্ডিয়ার চাইতে নিচে আছে, শ্রীলঙ্কার চাইতে নিচে আছে, নেপালের চাইতে নিচে আছে, পাকিস্তানের চাইতে নিচে আছে, সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান কনটেক্সট এবং গ্লোবাল কনটেক্সটের নিচে আছে। সাব ইন্ডেক্সের কথা যেটা আমরা বলছিলাম, যে ইকোনমিক সাব ইন্ডেক্সে দেখা যাচ্ছে যে বাংলাদেশ 164 দেশের মধ্যে 146 র্যাঙ্কিংয়ে, 100-এর মধ্যে 40.3 হচ্ছে বাংলাদেশের স্কোর। পলিটিক্যাল সাব ইন্ডেক্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ 164 দেশের মধ্যে 130 এবং স্কোর হচ্ছে 100-এর মধ্যে 43.1। লিগ্যাল সাব ইন্ডেক্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের পজিশন 164-এর মধ্যে 138 এবং 100-এর মধ্যে 38.9 হচ্ছে, 38.9 হচ্ছে লিগ্যাল সাব ইন্ডেক্সে বাংলাদেশের পজিশন। আমরা যদি বাংলাদেশের স্কোর ইন দ্য ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল সাব ইন্ডেক্সে দেখতে চাই, গ্রাফ দেখলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশ গ্লোবাল কনটেক্সটে খানিকটা সময়ের জন্য উপরে ছিল। একটু আমরা যদি দেখি যে বাংলাদেশ আসলে ওভারঅল পলিটিক্যাল সাব ইন্ডেক্সে বাংলাদেশ বেশ খানিকটা এগিয়ে আছে, সেটা এগিয়ে আছে আপনার
লিগ্যাল সাব ইন্ডেক্স এবং ইকোনমিক সাব ইন্ডেক্সের চেয়ে বেশি। যদি আমরা গর্ব করি যে ইকোনমিতে আমরা অনেকখানি এগিয়েছি, কিন্তু অবস্থা আসলে ইকোনমির অবস্থা আরও খারাপ। রাজনৈতিক ক্ষেত্রেও খারাপ, লিগ্যাল ক্ষেত্রেও খারাপ, কিন্তু কোনো অবস্থাতেই বলা যাবে না যে অর্থনীতির অবস্থা রাজনীতির চেয়ে ভালো। ইকোনমিক সাব ইন্ডেক্সের কথা যেটা আমি আগেই বলেছি যে 164-র মধ্যে 146, 40.3, 100-এর মধ্যে স্কোর বাংলাদেশের। এবং ইকোনমিক সাব ইন্ডেক্সে বাংলাদেশ গ্লোবালি যে গ্লোবাল কনটেক্সটে অনেক অনেক নিচে। সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার কনটেক্সটেও বাংলাদেশ এখন সবার নিচে। বাংলাদেশ 1995 থেকে যে হিসেবটি করা হচ্ছে সেখানে অনেক সময় নিচে ছিল, বাট 2009-10-এ গিয়ে খানিকটা উপরে উঠতে শুরু করে, ওঠানামার মধ্য দিয়ে এখন আবার অনেকখানি নিচে। ইকুয়ালিটি ওয়েটেড কম্পোনেন্টসের বিবেচনায় বাংলাদেশ যদি দেখতে পাই আমরা, প্রপার্টি রাইটসে বাংলাদেশ 164-র মধ্যে র্যাঙ্কিং 147, 100-এ স্কোর 17.2, মাত্র 17.2। ট্রেড ফ্রিডমের ক্ষেত্রে বাংলাদেশ র্যাঙ্কিং হচ্ছে 164-র মধ্যে 144, স্কোর 100-র মধ্যে 51.2। ওমেন্স অ্যান্ড ইকোনমিক, নারীর ওমেন্স ইকোনমিক ফ্রিডমের ক্ষেত্রে বাংলাদেশের র্যাঙ্কিং 164-এর মধ্যে 144 এবং স্কোর 40.3 100-এর মধ্যে। ইনভেস্টমেন্ট ফ্রিডমের ক্ষেত্রে বাংলাদেশের র্যাঙ্কিং 164টি দেশের মধ্যে 109 এবং 100-এর মধ্যে 52.6 হচ্ছে স্কোর বাংলাদেশের। প্রপার্টি রাইটস বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে যে সেটা গ্লোবাল কনটেক্সটে এবং সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া কনটেক্সটে 1995 থেকে 2022 পর্যন্ত, 2022 সাল পর্যন্ত একেবারেই নিচে। এর মানে সাউথ এশিয়ার অন্য দেশগুলো, সেন্ট্রাল এশিয়া এবং গ্লোবালি সবাই মানে ওভারঅল অ্যাভারেজ র্যাঙ্কিংয়ে সবাই অনেক উপরে, বাংলাদেশ অনেক নিচে। পরিস্থিতির কোনো উন্নতি এখানে লক্ষ্য করা যায়নি। পলিটিক্যাল সাব ইন্ডেক্সে বাংলাদেশে আমি আগেও বলেছি যে 164-র মধ্যে 130 হচ্ছে র্যাঙ্কিং, 43.1 স্কোর। 100-এর মধ্যে গ্লোবাল কনটেক্সটে বাংলাদেশ খুবই খারাপ অবস্থা পলিটিক্যাল সাব ইন্ডেক্সে, এবং সাউথ এবং সেন্ট্রাল এশিয়াতেও তুলনায়ও এখন অনেক নিচে। কিন্তু সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার কনটেক্সটে বাংলাদেশ 1995 সালে বেশ খানিকটা উপরে ছিল, কিন্তু 2005-এর পর থেকে পরিস্থিতি একেবারেই নিচের দিকে নেমে যায় এবং এখন বাংলাদেশের সঙ্গে গ্লোবাল এবং সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার অ্যাভারেজ অনেক বাংলাদেশের নিচে। যে সাব ইন্ডেক্সগুলো আছে, সাব ইন্ডেক্সের মধ্যে যে ইকুয়ালি ওয়েটেড যে কম্পোনেন্টসগুলো আছে, সেখানে দেখা যাচ্ছে যে ইলেকশনসে বাংলাদেশের র্যাঙ্কিং 164টি দেশের মধ্যে 116, 100-র মধ্যে স্কোর তার 68.4। সিভিল লিবার্টিজের ক্ষেত্রে বাংলাদেশের পজিশন হচ্ছে 164 দেশের মধ্যে 129, স্কোর হচ্ছে 100-র মধ্যে 46.1। পলিটিক্যাল রাইটসে বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 164টি দেশের মধ্যে 131 এবং স্কোর হচ্ছে 100-র মধ্যে 40.6। এবং লেজিসলেটিভ কনস্ট্রেইনস অন দ্য এক্সিকিউটিভ, অর্থাৎ এক্সিকিউটিভদের উপরে জুডিশিয়ারি কতটা ক্ষমতা প্রয়োগ করতে পারে বা কতটা বাধা হয়ে দাঁড়াতে পারে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের র্যাঙ্কিং 164 দেশের মধ্যে 138 এবং স্কোর খুবই পুয়ার, 100-র মধ্যে মাত্র 17.3। পলিটিক্যাল রাইটস খুবই ইম্পর্টেন্ট একটা গণতান্ত্রিক সমাজে। সেখানে দেখা যাচ্ছে যে গ্লোবাল এবং সাউথ এবং সেন্ট্রাল এশিয়ান কনটেক্সটে বাংলাদেশের পজিশন অনেক অনেক নিচে। কিন্তু আশ্চর্যজনকভাবে হলেও এটা সত্য, যেটা ইন্টারেস্টিং দেখা যাচ্ছে যে বাংলাদেশ 1995 সালে উপরে ছিল গ্লোবাল অ্যাভারেজের চাইতে এবং সাউথ এবং সেন্ট্রাল এশিয়ান অ্যাভারেজের চাইতে, কিন্তু নামতে নামতে বাংলাদেশ এখন সবার নিচে চলে এসছে। সিভিল লিবার্টিজ ইন বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশ এই মুহূর্তে গ্লোবাল কনটেক্সট এবং সাউথ এবং সেন্ট্রাল এশিয়ান কনটেক্সটে একেবারেই নিচে, সবার চেয়ে নিচে। এবং এই জায়গায় যেটা লক্ষণীয় যে গ্লোবালি বাংলাদেশ আসলে সেই স্ট্যান্ডার্ডে কখনোই যেতে পারেনি। তবে সাউথ এবং সেন্ট্রাল এশিয়ার কনটেক্সটে দেখা যায় যে 95 থেকে 2000, 2001, 2, 3 পর্যন্ত বাংলাদেশ ইভেন সাউথ এবং সেন্ট্রাল এশিয়ার কনটেক্সটে বাংলাদেশের পজিশন ভালো ছিল, কিন্তু এটা এখন খুবই পুয়ার একটা অবস্থানে। লিগ্যাল সাব ইন্ডেক্সে দেখা যাচ্ছে যেটা বাংলাদেশ 164 দেশের মধ্যে 138 র্যাঙ্কিংয়ে, 100-র মধ্যে স্কোর হচ্ছে 38.9। গ্লোবাল কনটেক্সট এবং সাউথ
অ্যান্ড সেন্ট্রাল এশিয়া কন্টেস্টে বাংলাদেশের পজিশন অনেক অনেক নিচে, দূরত্ব অনেক। গ্লোবালি কখনই বাংলাদেশ 1995 থেকে 2022-এর মধ্যে, যেহেতু স্টাডিটা এই সময় মেয়াদকালের মধ্যে হচ্ছে, কখনোই উপরে উঠতে পারেনি। তবে সাউথ এবং সেন্ট্রাল এশিয়ান কন্টেস্টে বাংলাদেশ 1995 থেকে, আমার ধারণা যেটা মোটামুটি এখানে বোঝা যাচ্ছে এই গ্রাফ থেকে, 2004-05 পর্যন্ত উপরেই, 2003-04 পর্যন্ত হয়তো উপরে ছিল। তারপর থেকে যে ডিক্লাইনিং সিচুয়েশন, সেটা আর বাংলাদেশ ঘুরে দাঁড়াতে কখনোই পারেনি। লিগ্যাল সাব ইন্ডেক্সের যে ইকুয়ালি ওয়েটেড কম্পোনেন্টস আছে 5টি, সেখানে দেখা যাচ্ছে যে সিকিউরিটি, নিরাপত্তার ইস্যুতে বাংলাদেশের র্যাঙ্কিং 164 দেশের মধ্যে 131, স্কোর 100-এর মধ্যে 44.7। ব্যুরোক্রেসি এবং করাপশনে বাংলাদেশের র্যাঙ্কিং 164 দেশের মধ্যে 122, স্কোর 100-এর মধ্যে 29.6। ইনফরমালিটির ক্ষেত্রে বাংলাদেশের র্যাঙ্কিং 164 দেশের মধ্যে 73, স্কোর 100-এর মধ্যে 69.9। ক্ল্যারিটি অব দ্য লতে দেখা যাচ্ছে 164 দেশের মধ্যে 144, স্কোর 100-এর মধ্যে 25.9। এবং জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইফেক্টিভনেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে 164-এর মধ্যে 138, স্কোর 24.6, 100-এর মধ্যে। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইফেক্টিভনেস ইন বাংলাদেশের ডিক্লাইনিং, এখানে দেখা যাচ্ছে যে গ্লোবাল কনটেক্সটে এবং সাউথ এবং সেন্ট্রাল এশিয়ান কনটেক্সটে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। গ্লোবাল কনটেক্সটে বাংলাদেশ খানিকটা সময়ের জন্য 2001-2-3-এ খানিকটা উপরে ছিল। সাউথ এশিয়ান কনটেক্সটে 2007-08 পর্যন্ত বাংলাদেশ উপরে ছিল, কিন্তু এরপর থেকে যে ডিক্লাইনিং সিচুয়েশন, সেখান থেকে বাংলাদেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারেনি। বাংলাদেশ স্কোরস লোয়ার দেন দ্য রিজিওনাল অ্যাভারেজ অন ব্যুরোক্রেসি অ্যান্ড করাপশন। ব্যুরোক্রেসি অ্যান্ড করাপশন অর্থাৎ আমলাতন্ত্র এবং দুর্নীতির ক্ষেত্রে বাংলাদেশ গ্লোবালি 95 থেকে 2022-এর যে হিসাব, কখনোই ধারে কাছে ছিল না। সাউথ এশিয়ান কনটেক্সটে বাংলাদেশ খানিকটা সময়ের জন্যে নিয়ারলি 2000 সাল নাগাদ বা ওর কাছাকাছি সময় খানিকটা উপরে ছিল, কিন্তু তারপর থেকে বাংলাদেশ নিচে। এখন গ্লোবাল কনটেক্সট এবং সাউথ এবং সেন্ট্রাল এশিয়ান কনটেক্সটে বাংলাদেশের অবস্থান খুবই খারাপ। আমরা যদি 2000 এবং 2022 সালের র্যাঙ্কিংটা তুলনা করি, বাংলাদেশের ফ্রিডম র্যাঙ্কিং ফর দ্য ইয়ার্স 2000 অ্যান্ড 2022, ফ্রিডম ইন্ডেক্সে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশ 2000 সালে ছিল 116 নম্বর পজিশনে, সেটা নেমে 2022 হয়েছে 141। ইকোনমিক সাব ইন্ডেক্সে দেখা যাচ্ছে বাংলাদেশ 2000 সালে ছিল 144, নেমে হয়েছে 146। প্রপার্টি রাইটসে বাংলাদেশের পজিশন ছিল 151, খানিকটা উন্নতি হয়েছে এখানে 147। ট্রেড ফ্রিডমে বাংলাদেশের পজিশন ছিল 138 2000 সালে, সেটা নেমে হয়েছে 144 2022-এ। ইনভেস্টমেন্ট ফ্রিডমে বাংলাদেশের পজিশন ছিল 65 2000 সালে, সেটা নেমে এখন 2022 সালে হয়েছে 109। ওমেন্স নারীদের ইকোনমিক ফ্রিডমের ক্ষেত্রে 136 ছিল 2000 সালে পজিশন, 2022-এ সেটা এসছে, অর্থাৎ 22 বছরের ব্যবধানে সেটা নেমে 144-এ এসছে র্যাঙ্কিংয়ে। পলিটিক্যাল সাব ইন্ডেক্সে বাংলাদেশের পজিশন ছিল 113, নামতে সেটা 130-এ এসে দাঁড়িয়েছে 2022 সালে। 2000 সালে ইলেকশনের চিত্র ছিল 75 র্যাঙ্কিংয়ে বাংলাদেশ, সেটা 2022 সালে সে নেমে দাঁড়িয়েছে 116-তে। সিভিল লিবার্টিজের ক্ষেত্রে 112 ছিল 2000 সালের পজিশন, 22 বছর পরে সেটা এখন 129। পলিটিক্যাল রাইটসের ক্ষেত্রে 99 ছিল 2000 সালের পজিশন এবং 131 এসে দাঁড়িয়েছে 2022 সালে। লেজিসলেটিভ কনস্ট্রেইনটস অন দ্য এক্সিকিউটিভ 135 ছিল বাংলাদেশের পজিশন 2000 সালে এবং 138-এ এসে সেটা দাঁড়িয়েছে 2022 সালে। এখানে স্মরণ রাখা দরকার যে 2000 সালেও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং 2022 সালেও যে কম্পারিজনটা করা হচ্ছে, এটা ঠিক বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে নয়, এটা 2020 সালে বা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনকার পজিশন, আর 2022 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখনকার পজিশন। সো আওয়ামী লীগের সময় এটা নামতে আওয়ামী লীগের সময় কোথায় এসে দাঁড়িয়েছে সেটা দেখানো হয়েছে। লিগ্যাল সাব ইন্ডেক্সে বাংলাদেশের পজিশন 2000 সালে ছিল 108, 138 2022 সালে। ব্যুরোক্রেসি অ্যান্ড করাপশন 126, 2022 সালে 122। পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে এই জায়গায় দেখা যাচ্ছে। সিকিউরিটির ক্ষেত্রে 119 ছিল, পরিস্থিতি নেমে হয়েছে 131 22 সালে। 2000 সালে ক্ল্যারিটি অব দ্য ল ছিল 108, সেটা এখন 144, অনেক অবনমন হয়েছে। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইফেক্টিভনেস 87 ছিল 2000 সালে, সেটা এখন 138, অনেক পরিস্থিতি খারাপ। ইনফরমালিটি 104 ছিল
2000 সালে বেশ খানিকটা উন্নতি হয়েছে। এই জায়গায় হয়তো 73 পজিশন। প্রসপারিটি ইন্ডেক্সিং স্ট্রাকচারে যেটা দেখা যাচ্ছে, অল কম্পোনেন্টস রিসিভ ইকুয়াল ওয়েট। সেখানে এডুকেশন যেগুলো বিবেচনায় নেওয়া হয়েছে, ইনকামকে বিবেচনায় নেওয়া হয়েছে, হেলথ, মাইনরিটি রাইটস, এনভায়রনমেন্ট অ্যান্ড ইনইকুয়ালিটি, বৈষম্যটাকেও বিবেচনার মধ্যে নেওয়া হয়েছে। আমরা যদি প্রসপারিটি ইন্ডেক্সের দেখি ওভারঅল, তাহলে র্যাঙ্কিং বাংলাদেশের 164-র মধ্যে 99, স্কোর 59.5। 100-র মধ্যে গ্লোবালি বাংলাদেশ কখনোই গ্লোবাল স্ট্যান্ডার্ডে পৌঁছাতে পারেননি। তবে সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার বিবেচনায় বাংলাদেশ প্রসপারিটি ইন্ডেক্সে মোটামুটিভাবে 1995 সাল থেকে যে হিসাবটি করা হচ্ছে 22 সাল পর্যন্ত, সেখানে বাংলাদেশ সবসময় উপরে। খানিকটা সময় 2000, আমার ধারণা যে 2002, 3, 4, 5, 6 এই সময়টা খানিকটা নিচে ছিল সাউথ এবং সেন্ট্রাল এশিয়ার কনটেক্সটে। ওভারঅল প্রসপারিটিটা সাউথ এবং সেন্ট্রাল এশিয়ার কনটেক্সটে বাংলাদেশ বেশ খানিকটা এগিয়ে আছে। বাংলাদেশ স্কোরস অ্যাবাভ দ্য রিজিওনাল অ্যাভারেজ অন দ্য প্রসপারিটি ইন্ডেক্স, যেটা আমি বলছিলাম যে গ্লোবালি বাংলাদেশ কখনোই গ্লোবাল পজিশন ছুঁতে পারেনি প্রসপারিটি ইন্ডেক্সে, কিন্তু বাংলাদেশ ভুটানের চাইতে এগিয়ে, ইন্ডিয়ার চাইতে এগিয়ে, শ্রীলঙ্কার চাইতে অনেকখানি নিচে, নেপালের চাইতে অনেকখানি এগিয়ে, পাকিস্তানের চাইতে এগিয়ে, এবং সাউথ এবং সেন্ট্রাল এশিয়ান কনটেক্সটেও বাংলাদেশ বেশ খানিকটা এগিয়ে। প্রসপারিটি ইন্ডেক্সের ক্ষেত্রে 6টা ইকুয়ালি ওয়েটেড কম্পোনেন্টস আছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে ইনকামের ক্ষেত্রে বাংলাদেশ 164-র মধ্যে 112 র্যাঙ্কিংয়ে, 100-র মধ্যে 46 হচ্ছে স্কোর। হেলথের ক্ষেত্রে বাংলাদেশের র্যাঙ্কিং 164-র মধ্যে 78, স্কোর 100-র মধ্যে 81.3। এডুকেশনের অবস্থা খুব ভালো নয়, 164-র মধ্যে র্যাঙ্কিং 106, স্কোর 100-র মধ্যে 31.9। মাইনরিটি রাইটসের ক্ষেত্রে 164-র মধ্যে 87, স্কোর 100-র মধ্যে 72.8। এই ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি আমি বলবো যথেষ্ট ভালো। এনভায়রনমেন্টের ক্ষেত্রে বাংলাদেশের র্যাঙ্কিং খুবই পুয়ার, 164-র মধ্যে 144, স্কোর 100-র মধ্যে 62.2। এবং ইনইকুয়ালিটির ক্ষেত্রে বাংলাদেশের র্যাঙ্কিং 164-র মধ্যে 57, স্কোর 100-র মধ্যে 62.8। বাংলাদেশ র্যাঙ্কস 164-র মধ্যে ইন টার্মস অফ ইনকামের ক্ষেত্রে, এবং ইনকামের ক্ষেত্রে বাংলাদেশ আসলে আয়ের ক্ষেত্রে গ্লোবালি এবং সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান কনটেক্সটে সবসময় নিচে। 1995 থেকে 2022 সাল পর্যন্ত একই চিত্র আমরা দেখতে পাই শিক্ষার ক্ষেত্রে, যে বাংলাদেশ কখনোই গ্লোবাল স্ট্যান্ডার্ডে পৌঁছাতে পারেনি, সাউথ এবং সেন্ট্রাল এশিয়ান স্ট্যান্ডার্ডেও পৌঁছাতে পারেনি, এবং সব জায়গায় র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নিচে আছে, সব যে কোনো বিবেচনা থেকে সাউথ এশিয়া এবং এর গ্লোবাল কনটেক্সটে। বাংলাদেশ প্রসপারিটি র্যাঙ্কিংস যদি আমরা 2000 সাল এবং 22 সালের মধ্যে তুলনা করি, যেই আমি আগেও বলেছি যে 2000 সালেও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা ছিল, 2022 আওয়ামী লীগ ক্ষমতা আছে। প্রসপারিটি ইন্ডেক্সে 2000 সালে বাংলাদেশ ছিল 107, সেখান থেকে উন্নতি হয়েছে যথেষ্ট, 99। ইনকামের ক্ষেত্রে বাংলাদেশ ছিল 136, 2022-এ এসে এটা 112, পরিস্থিতির উন্নতি হয়েছে। হেলথের ক্ষেত্রে বাংলাদেশের র্যাঙ্কিং 2000 সালে ছিল 99, এখানে উন্নতি হচ্ছে, 78 হয়েছে র্যাঙ্কিংয়ে পজিশন। ইনইকুয়ালিটির ক্ষেত্রেও বাংলাদেশ 2000 সালে ছিল 64, র্যাঙ্কিংয়ে 22-এ সেটা 57, পরিস্থিতির উন্নতি হয়েছে। এনভায়রনমেন্টের ক্ষেত্রে ছিল 118, 2000 সালে 144, পরিস্থিতির অনেক অবনতি হয়েছে। মাইনরিটি রাইটসের ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতির উন্নতি হয়েছে, 2000 সালে র্যাঙ্কিংয়ে ছিল 66, 2022 সালের র্যাঙ্কিংয়ে 87, এবং এডুকেশনের ক্ষেত্রে 2000 সালের থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে, 126, 2022-এ সেটা 106। এফডিআই, এবার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এই আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদন যেটা দেখানোর চেষ্টা করেছে যে আপনার যদি ফ্রিডম না থাকে, সেটা লিগ্যাল হোক, পলিটিক্যাল হোক, ইকোনমিক হোক, আপনার প্রসপারিটি হবে না, এবং সেটা বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে। এবং প্রসপারিটি যদি না থাকে, আপনার যদি লিগ্যাল, ইকোনমিক এবং ফ্রিডমটা না থাকে, পলিটিক্যাল ফ্রিডমটা না থাকে, তাহলে আপনার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বৈদেশিক বিনিয়োগ আসে না। আমরা বৈদেশিক বিনিয়োগ চাই। এই জায়গায় যেটা দেখাচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে সেটাও ডিক্লাইনিং।
ফ্র্যাগমেন্টেশন অনুযায়ী 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে হিসেব যেটা দেখানো হচ্ছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কোত্থেকে আসে, এটা 4টা ভাগে মোটা দাগে ভাগ করেছে। তার একটা হচ্ছে যুক্তরাষ্ট্র, আরেকটা হচ্ছে ইউরোপিয়ান দেশগুলো, আরেকটা হচ্ছে চায়নাকে আলাদা সিঙ্গেল আউট করে ফেলা হয়েছে, এবং এশিয়া অন্যান্য দেশ থেকে কিভাবে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসে সেটা চায়নাকে বাদ রেখে দেখানোর একটা চেষ্টা করা হয়েছে। এফডিআই যে ফ্লো, আমরা জানি যে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে এক একটা দেশের সঙ্গে এক একটা দেশের নানা সময় বন্ধুত্ব বাড়ে, কখনো শত্রুতা হয়, কিন্তু বন্ধু প্রতিম দেশের প্রতি কি দাঁড়ায় সেরকম একটা চিত্র তারা দেখাবার চেষ্টা করেছে। যে এফডিআইটা সবসময় হয়, মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টটা ওই সব দেশে যায় যেই সব দেশের সঙ্গে জিওপলিটিক্যালি ভূরাজনীতির অর্থে যারা অ্যালাইন কান্ট্রিজ, বন্ধু প্রতিম রাষ্ট্র, তাদের দেশে আসলে ইনভেস্টমেন্টটা বেশি যায়। এটা হচ্ছে একটা হিসাব। আরেকটা হচ্ছে যে ফ্রি কান্ট্রিজগুলো অনেক বেশি সিগনিফিক্যান্টলি এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করে। আমরা যদি এই চিত্রটাতে দেখতে পাই তাহলে মোটা থেকে এটা বোঝা যাচ্ছে যে ফ্রি কান্ট্রিগুলো অনেক উপরে, তারপরে মোস্টলি ফ্রি, তারপরে মোস্টলি আনফ্রি, এবং আনফ্রি কান্ট্রিগুলোর ইনভেস্টমেন্ট এবং ব্যবধানটা অনেক আসলে তীব্র। সো এই বিষয়টাতে আমাদের নজর দেওয়া দরকার। সিকিউরিটি, প্রপার্টি রাইটস অ্যান্ড লো কারাপশন ড্রাইভ এফডিআই। এটা বলছে যে আপনার যদি সিকিউরিটির ইস্যুটা নিশ্চিত থাকে তাহলে 4+, প্রসপারিটি রাইটস থাকলে 3+, ব্যুরোক্রেসি অ্যান্ড কারাপশনের ক্ষেত্রে 3+, ক্ল্যারিটি অফ দ্য ল 2+, সিভিল লিবার্টিস 2+, ওমেন্স ইকোনমিক ফ্রিডম 2+। কি বিষয় বিবেচনা করে? ট্রেড এবং প্লাস যত বেশি বুঝতে হবে যে সেটা তো সবচেয়ে বেশি বিবেচনায় নেওয়া হয়, এবং সেই অনুযায়ী আসলে ড্রাইভ করে এফডিআইটা। ট্রেড ফ্রিডম 2+, ইলেকশনস 2+, ইনভেস্টমেন্ট ফ্রিডম 2+, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইফেক্টিভনেস 1+, পলিটিক্যাল রাইটস 1+, ইনফর্মালিটি 1+, অ্যান্ড লেজিসলেটিভ কনফারেন্স অন দ্য এক্সিকিউটিভ। আলোচনাটা বিশেষ করে আনছি যে বাংলাদেশ অ্যাট্রাক্টস ফিউয়ার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট দ্যান দ্য রিজিওনাল অ্যাভারেজ। বাংলাদেশ গ্লোবাল অ্যাভারেজের চাইতে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সবসময় নিচে, এবং রিজিওনাল অ্যাভারেজ যেটা সেখানেও দেখা যাচ্ছে যে বাংলাদেশ অনেকখানি নিচে, অনেক নিচে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করবার ক্ষেত্রে। এবং বাংলাদেশের পারফরমেন্স অন সিকিউরিটি, প্রপার্টি রাইটস অ্যান্ড ব্যুরোক্রেসি কারাপশন, সিকিউরিটিতে বাংলাদেশ 164-র মধ্যে র্যাঙ্কিং 131, স্কোর 44.7। প্রপার্টি রাইটসে বাংলাদেশের র্যাঙ্কিং 164-র মধ্যে 147, প্রপার্টি রাইটসে স্কোর 100-র মধ্যে 17.2, এবং ব্যুরোক্রেসি অ্যান্ড কারাপশনে বাংলাদেশের র্যাঙ্কিং 164-র মধ্যে 122, টোটাল স্কোর 100-র মধ্যে 29.6। এই ছিল মোটা দাগে এই রিপোর্টের বক্তব্য। সব কথার মূল কথা যেটা আটলান্টিক কাউন্সিলের এই প্রতিবেদন, এই রিপোর্ট বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশ সমৃদ্ধিতে, স্বাধীনতায়, সেটা রাজনৈতিক স্বাধীনতা হোক, অর্থনৈতিক স্বাধীনতা হোক, আইনি স্বাধীনতা হোক, অনেক পিছিয়ে এবং ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। তারা তুলনা করে 2000 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং আজকে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, এবং টানা অনেক বছর ধরে ক্ষমতায়, 2022 সাল পর্যন্ত হিসাব দেখাচ্ছে যে ইটস ডিক্লাইনিং। সো আপনার যখন দেশের স্বাধীনতা থাকবে না, আপনার যখন নানা কিছু রাজনীতির সঙ্গে, রাজনৈতিক অধিকারের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো যখন প্রশ্নবিদ্ধ, গণতন্ত্রের সংকট থাকবে, তখন আপনার প্রসপারিটিটা ঠিক মতো হয় না, সেটা তারা দেখাবার চেষ্টা করেছে। এবং প্রসপারিটিটা যখন ঠিক মতো হয় না, স্বাধীনতা যখন থাকে না, তখন আপনার বৈদেশিক ইনভেস্টমেন্ট, যেটা একটা দেশের জন্য খুবই জরুরি, ইনভেস্টমেন্টের সঙ্গে কর্মসংস্থান জড়িত, ইনভেস্টমেন্টের সঙ্গে প্রবৃদ্ধি জড়িত, সেটা অনেক কমে যায়। এটাই হচ্ছে মূল কথা। কাজে আমাদের নজর দিতে হবে আমাদের স্বাধীনতার জায়গাগুলোতে, সেই অধিকার সুরক্ষার জায়গাগুলোতে। আমাদের সেটা করতে পারলে আমরা প্রসপারিটির ক্ষেত্রে অনেকখানি এগিয়ে যাব। কোনো ক্ষেত্রে আমরা এগিয়েছিলামও, এবং সেগুলো করতে পারলে আমরা বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে পারবো। সেখানেও জিওপলিটিক্যালি অ্যালাইন, আমার বন্ধুত্বটা কার সঙ্গে, আমার জিও স্ট্র্যাটেজিক পজিশন কি, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা ম্যাটার করে। এই প্রতিবেদন সেটা দেখাচ্ছে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।